একটা অদ্ভুত ব্যাপার তাই না, যে বাংলাদেশকে কিছুদিন আগেও সারা বিশ্ব উন্নয়নের রোল মডেল বলতো, সেই দেশই আজ একটা বড় সংকটের মুখে। দারুণ সব সাফল্যের গল্পের আড়ালে আসলে লুকিয়ে ছিল একটা বড় ধরনের দুর্বলতা। চলুন আজ এই ধাঁধাটাই সমাধান করার চেষ্টা করা যাক। মানে আসল প্রশ্নটা তো এটাই, যদি সবকিছু এতই ভালো চলছিল, তাহলে হঠাৎ করে দারিদ্র্য আবার বাড়তে শুরু করলো কেন? এই যে একটা উল্টো যাত্রা শুরু হয়েছে, যাকে বলা হচ্ছে পভার্টি রিভার্সাল, এটা কিন্তু আমাদের সব সাফল্যের গল্পকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাহলে কি আমাদের উন্নয়ন মডেলেই গোড়ায় কোনো গলদ ছিল? তো এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের আগে বুঝতে হবে বাংলাদেশ ঠিক কোন পথে এতদিন ধরে হেঁটেছে, মানে আমাদের উন্নয়নের মডেলটা আসলে কি ছিল। চলুন সেটা একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। আচ্ছা, দশকের পর দশক ধরে আমাদের উন্নয়নের মূল ভিত্তি ছিল একটাই তত্ত্ব। নামটা বেশ মজার, চুয়ে পড়া তত্ত্ব বা ট্রিকল ডাউন থিওরি। আইডিয়াটা খুব সহজ। ভাবা হয়েছিল দেশের অর্থনীতি যখন বড় হবে, মানে ধরুন একটা গ্লাস যখন কানায় কানায় ভরে উঠবে, তখন সেই সম্পদ ওপর থেকে চুইয়ে চুইয়ে একদম নিচের তলার মানুষের কাছেও পৌঁছাবে। কিন্তু প্রশ্ন হল, বাস্তবে কি আসলে তেমনটা হয়েছে? এই স্লাইডের কথাটা দেখুন। ডক্টর সুলতান মাহমুদ রানা এক কথায় পুরো ব্যাপারটা বলে দিয়েছেন। তার মতে এই চুইয়ে পড়া তত্ত্বটা আসলে ধনিক শ্রেণীর তৈরি করা একটি বিভ্রম ছাড়া আর কিছুই না। মানে যা হওয়ার কথা ছিল হয়েছে ঠিক তার উল্টোটা। উন্নয়নের ফল ছুঁয়ে নিচে তো পড়েইনি, বরং ওপরের দিকেই আরও বেশি করে জমাট বেঁধে গেছে। মানে সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হয়েছে। আর এর ফলাফল কি? মারাত্মক আয় বৈষম্য। হ্যাঁ, দেশের অর্থনীতি বড় হয়েছে, কিন্তু সেই বড় হওয়ার ফায়দাটা সবাই পায়নি। এই সংখ্যাটা একটু দেখুন, 0.48। এটা হলো জিনি সহগ। সহজ কথায় এটা দিয়ে মাপা হয় একটা দেশে আয় বৈষম্য কতটা বেশি। স্কেলটা 0 থেকে 1 পর্যন্ত। 0 মানে হলো একদম পারফেক্ট সমতা, আর 1 মানে হলো চরম বৈষম্য। তো 0.48 সংখ্যাটা কিন্তু একটা বড়সড় বিপদ সংকেত। এটা দেখাচ্ছে যে আমাদের সমাজে বৈষম্য মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছে। জিডিপি বেড়েছে বটে, কিন্তু তার সুফলটা গরিব মানুষের কাছে পৌঁছায়নি। কিন্তু প্রশ্ন হলো, এমনটা হলো কেন? কেন এই মডেলটা কাজ করল না? এর পেছনে আসলে 3টা বড় কারণ আছে। 1 নম্বর, আমাদের যে প্রবৃদ্ধি হয়েছে সেটা তেমন ভালো চাকরি তৈরি করতে পারেনি। একে বলে জবলেস গ্রোথ। 2 নম্বর, দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো ছিল মূলত ধনী কেন্দ্রিক, সাধারণ মানুষের জন্য না। আর 3 নম্বর, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা আমাদের আসল সম্পদে, মানে মানুষের শিক্ষা আর স্বাস্থ্যে ঠিকমতো বিনিয়োগই করিনি। এই সব দুর্বলতা মিলিয়ে আমাদের উন্নয়নের মডেলটা ছিল বলতে পারেন একটা নড়বড়ে কাঠামোর মতো। বাইরে থেকে দেখতে হয়তো চকচকে, কিন্তু ভেতরটা ফাঁপা। তাই যখনই মুদ্রাস্ফীতি বা করোনার মতো বড় একটা ধাক্কা লাগল, অমনি পুরো জিনিসটা হুড়মুড় করে ভেঙে পড়ল। কাজেই এখন যে দারিদ্র্য বাড়ছে, এটা কিন্তু হঠাৎ করে ঘটেনি। এটা আসলে অনেক দিনের জমানো সমস্যারই একটা ফলাফল। তো সমস্যাটা তো বোঝা গেল, এখন প্রশ্ন হলো সমাধানটা কি? আচ্ছা, চলুন এবার একটু বিশ্বের দিকে তাকাই। দেখি অন্য দেশগুলো কিভাবে এই সমস্যার মোকাবেলা করেছে। যারা দারিদ্র্য দূর করতে সফল হয়েছে, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশ্বে যদি আমরা তাকাই, দেখব দারিদ্র্য কমানোর জন্য মূলত 3 ধরনের সফল মডেল আছে। প্রথমটা হলো ডেভেলপমেন্টাল স্টেট বা উন্নয়নকামী রাষ্ট্র, যেমন ধরুন দক্ষিণ কোরিয়া বা চীন। এখানে সরকার নিজেই প্ল্যান করে শিল্পায়নের ইঞ্জিনটা চালিয়েছে। দ্বিতীয়টা হলো ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র, যেমন সুইডেন, নরওয়ে। এখানে সবার জন্য ভালো মানের শিক্ষা আর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাটাই রাষ্ট্রের প্রধান কাজ। আর 3 নম্বরটা হলো সরাসরি হস্তক্ষেপ, যেমন ব্রাজিলের বিখ্যাত বোলসা ফ্যামিলিয়া প্রোগ্রাম, যেখানে সরকার গরিব পরিবারগুলোকে সরাসরি টাকা দেয়, তবে কিছু শর্ত দিয়ে। দেখুন, এই 3টা মডেলের পথ হয়তো আলাদা, কিন্তু এদের মধ্যে একটা দামুন মিল আছে, আর সেটাই হলো আসল কথা। দারিদ্র্য নিজে নিজে চলে যায় না, এটা কোনো জাদুর মতো হাওয়া হয়ে যায় না। এর বিরুদ্ধে লড়তে হয়, আর এই লড়াইয়ে রাষ্ট্রকে একদম সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। একটা সক্রিয়, কৌশলগত এবং প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্র ছাড়া এটা সম্ভবই না। বেশ, তাহলে বাইরের দুনিয়ার কথা তো হলো, এখন ফেরা যাক আমাদের দেশের কথায়। এইসব শিক্ষা থেকে আমরা বাংলাদেশের জন্য কি করতে পারি? দেখুন, কোনো একটা মডেলকে হুবহু কপি করলে চলবে না। আমাদের দরকার একটা হাইব্রিড মডেল, যা আমাদের দেশের মাটির জন্য উপযুক্ত। তো এই নতুন হাইব্রিড মডেলটা কেমন হতে পারে? ভাবা যেতে পারে এটা 5টা পিলারের উপর দাঁড়িয়ে থাকবে। প্রথম পিলারটা হলো আমাদের চিন্তাভাবনা বা দর্শনকে বদলে ফেলা। এরপর আছে একদম নির্দিষ্ট টার্গেট করে গরিবদের জন্য কাজ করা।
সবার জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, কিছু জরুরি কাঠামোগত সংস্কার করা, আর সবশেষে যা ছাড়া কিছুই হবে না তা হল রাজনৈতিক সদিচ্ছা আর সুশাসন। প্রথমেই আসি সবচেয়ে জরুরি পিলারটাতে। আমাদের পুরো চিন্তার ধরনটাই পাল্টে ফেলতে হবে। শুধু জিডিপি করে আর লাভ নেই। উন্নয়নের একমাত্র মাপকাঠি জিডিপি হতে পারে না। এর বদলে আমাদের ফোকাস করতে হবে মানুষের ওপর। মানুষের জীবনযাত্রার মান বাড়ছে কিনা, সমাজে বৈষম্য কমছে কিনা, এগুলোই হওয়া উচিত আমাদের সাফল্যের আসল মাপকাঠি। এর পরের দুটো পিলার হল সরাসরি অ্যাকশন। যেমন চীনের মতো আমাদের দেশের সবচেয়ে পিছিয়ে পড়া এলাকাগুলো, ধরুন হাওড় বা চরের মানুষের জন্য বিশেষ মহাপরিকল্পনা নিতে হবে। আর তার সাথে ব্রাজিলের বোলসা ফ্যামিলিয়ার মতো একটা দারুণ সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালু করতে হবে। মানে গরিব পরিবারগুলোকে সরাসরি টাকা দেওয়া হবে, কিন্তু শর্ত থাকবে। বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। কিন্তু শুধু ওপর থেকে সাহায্য করলেই তো হবে না, তাই না? সমস্যার একদম গোড়ায় হাত দিতে হবে। আর এর জন্য দুটো বড় ধরনের সংস্কার দরকার, যা করাটা হয়তো কঠিন কিন্তু জরুরি। প্রথমটা হলো ভূমি সংস্কার, যাতে গ্রামের ভূমিহীন মানুষ জমির অধিকার পায়। আর দ্বিতীয়টা হলো একটা ন্যায্য কর ব্যবস্থা, যেখানে ধনীরা তাদের আয়ের অনুপাতে বেশি কর দেবে আর সেই টাকাটা খরচ হবে সাধারণ মানুষের জন্য। আর সবশেষে 5 নম্বর পিলার। সত্যি বলতে এটাই হয়তো সবকিছুর মূল ভিত্তি, রাজনীতিক সদিচ্ছা। কারণ যত ভালো পরিকল্পনাই করা হোক না কেন, যদি সেটা বাস্তবায়নের মতো দৃঢ় রাজনৈতিক ইচ্ছা না থাকে, তাহলে সবকিছুই কিন্তু কাগজে কলমে থেকে যাবে। দুর্নীতি বন্ধ করে আর সুশাসন নিশ্চিত করে এটা নিশ্চিত করতে হবে যে উন্নয়নের ফল এবার আর চুইয়ে পড়বে না, বরং সোজা মানুষের কাছে পৌঁছাবে। তো সব মিলিয়ে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। পুরনো পথটা যে ভুল ছিল সেটা স্পষ্ট। এখন নতুন পথে হাঁটার সময়। আমরা এখন একটা ক্রসরোডস বা চৌরাস্তায় আছি। একটা রাস্তা আমাদের পুরনো ব্যর্থ মডেলের দিকেই নিয়ে যাবে, সংকট আরও বাড়াবে। আর অন্য রাস্তাটা হলো নতুন সম্ভাবনার, যেখানে আমরা বিশ্বের সেরা অভিজ্ঞতাগুলো থেকে শিখে নিজেদের জন্য একটা সুন্দর টেকসই ভবিষ্যতের পথ তৈরি করতে পারি। একটা নতুন পথ কিন্তু অবশ্যই সম্ভব, যেখানে থাকবে রাষ্ট্রের সক্রিয় উদ্যোগ, মানুষের প্রতি কল্যাণকামী মনোভাব আর দারিদ্র্য দূর করার কার্যকর পদক্ষেপ। এই তিনের মিশ্রণে একটা নতুন মডেল বাংলাদেশকে সত্যি সত্যি বদলে দিতে পারে। কিন্তু এই বিশাল পরিবর্তনের জন্য যে ইস্পাত কঠিন রাজনৈতিক সদিচ্ছা দরকার, সেই ইচ্ছাটা কি আসলেই আছে? উত্তরটা ভবিষ্যৎ